সবাইকে উচ্চ মাধ্যমিক দর্শনের লজিক ক্লাসে স্বাগত। তো আজকের ক্লাসে আলোচনা করব 2024 সালে উচ্চ মাধ্যমিকের যে এবিটে কোশ্চেন পেপার বেরিয়েছে সেই কোশ্চেন পেপারের দর্শনের পেজ নাম্বার AC7 যতগুলো লজিক আছে তার সমাধান করব। তিনের এর অথবা নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিজ্ঞানসম্মত আকারে রূপান্তরিত করো এবং কোন কোন পদ ব্যাপ্য ও অব্যাপ্য তা উল্লেখ করো। 1. কেবলমাত্র সাধুরাই সৎ। দেখো এখানে কি আছে, কেবলমাত্র আছে, তাহলে এটা এ বচন হবে, আর বচন করার সময় উদ্দেশ্য আর বিধেয় স্থান পরিবর্তন করবে। তাহলে এলেপ করে এই বচন দিয়ে লিখব সকল। দেখো এখানে উদ্দেশ্য হচ্ছে সাধু আর বিধেয় হচ্ছে সৎ, তাহলে যখন বচন করব তখন স্থান পরিবর্তন করবে। তাহলে সকল সৎ ব্যক্তি হয় সাধু। উদ্দেশ্য ব্যাপ্য আর বিধেয় অব্যাপ্য। 2. সব ছাত্র স্বার্থপর নয়। দেখো সব আছে আর নয় আছে, তাহলে ও বচন হবে। এলেপ করে ও বচন দিয়ে লিখব কোনো কোনো উদ্দেশ্য ছাত্র তারপরে নয় স্বার্থপর। উদ্দেশ্য হবে অব্যাপ্য আর বিধেয় হবে ব্যাপ্য। 3. সব ছাত্র যুক্তিবিজ্ঞান বোঝে না। দেখো সব আছে আর নয় আছে, ও বচন। এলেপ করে ও বচন দিয়ে লিখব কোনো কোনো উদ্দেশ্য ছাত্র নয় এমন যারা যুক্তি বিজ্ঞান বোঝে। উদ্দেশ্য অব্যাপ্য আর বিধেয় ব্যাপ্য। 4. নিরামিষাশী বাঘ নেই। দেখো নেই আছে, ই বচন হবে। তাহলে এলেপ করে ই বচন দিয়ে লিখবো কোনো বাঘ নয় নিরামিষাশী। উদ্দেশ্য ব্যাপ্য বিধেয় ব্যাপ্য। বীর অথবা নিচের বাক্যগুলির আবর্তনের বিবর্তন করো তর্কসম্মত বচনের মাধ্যমে। 1. প্রত্যেক কবি হন দার্শনিক। দেখো প্রত্যেক আছে, তাহলে এ বচন হবে। এলেপ করে এ বচন দিয়ে লিখব সকল কবি হয় দার্শনিক। প্রথমে আবর্তন ক্রিয়া সম্পন্ন করতে হবে, তাহলে পাশে লিখব আবর্তনীয়। একে আবর্তন করলে এ থাকলে আয় বচন হবে, তাহলে এলেপ করে আয় বচন দিয়ে লিখব কোনো কোনো আবর্তনীকে উদ্দেশ্য ভেদে চেঞ্জ হয়। তাহলে দার্শনিক হয় কবি। পাশে লিখব আবর্তিত। এবার এই আবর্তিত বচনকে বিবর্তন করব, তাহলে আয় থাকলে বিবর্তন করলে ও বচন হবে। তাহলে অতএব চিহ্ন দিয়ে এলেপ করে ও বচন দিয়ে লিখব কোনো কোনো বিবর্তনীকে উদ্দেশ্য এক হবে, তাহলে দার্শনিক। গুণের পরিবর্তন হয় নয়
আর বিধেয় পদের আগে অবজ অকবি। পাশে লিখব বিবর্তিত। 2 দেখ, বৃত্তাকার বর্গক্ষেত্র নেই। দেখো নেই আছে, ই বচন হবে। এলেপ করে ই বচন দিয়ে লিখবো। দেখো এখানে উদ্দেশ্য বর্গক্ষেত্র, তাহলে কোনো বর্গ ক্ষেত্র নয় বৃত্তাকার। পাশে লিখব আবর্তনীয়। একে আবর্তন করলে ই থাকলে ই বচন হবে, তাহলে এলেপ করে ই বচন দিয়ে লিখবো কোনো। এবার আবর্তনীকে উদ্দেশ্যবিধ স্থান পরিবর্তন করে, তাহলে বৃত্তাকার আগে আসবে। বৃত্তাকার বস্তু নয় বর্গক্ষেত্র। পাশে লিখব আবর্তিত। তাহলে একে এবার বিবর্তন করব, তাহলে ই থাকলে এ বচন হবে, তাহলে অথবা চিহ্ন দিয়ে এলেপ করে এই বচন দিয়ে লিখব সকল। উদ্দেশ্যে এক হবে। বৃত্তাকার বস্তু হয় অবর্গক্ষেত্র। পাশে লিখব বিবর্তিত। 3, সাধারণত মানুষ দয়ালু হয়। দেখো সাধারণত আছে, সহার্থক আছে, আয় বচন হবে, তাহলে এলেপ করে আয় বচন লিখব কোনো কোনো মানুষ হয় দয়ালু। পাশে লিখব আবর্তনীয়। তাহলে আবর্তন করলে আয় থাকলে আয় বচন হবে, তাহলে এলেপ করে আয় বচন দিয়ে লিখব কোনো কোনো চেঞ্জ হবে, তাহলে দয়ালু আগে আসবে। দয়ালু ব্যক্তি হয় মানুষ। পাশে লিখব আবর্তিত। এবার একে বিবর্তন করবো, তাহলে আয় থাকলে ও বচন হবে, তাহলে অথবা চিহ্ন দিয়ে এলেপ করে ও বচন দিয়ে লিখব কোনো কোনো। উদ্দেশ্য এক হবে, তাহলে দয়ালু ব্যক্তি। গুণের পরিবর্তন হবে নয়, আর বিধেয় পদের আগে অবজ অ মানুষ। পাশে লিখব বিবর্তিত। 4, সব সাধু ধার্মিক নয়। দেখো সব আছে আর নয় আছে, তাহলে ও বচন হবে, তাহলে এলেপ করে ও বচন দিয়ে লিখব কোনো কোনো সাধু নয় ধার্মিক। পাশে লিখব আবর্তনীয়। একে আবর্তন করব। এবার আমরা জানি ও বচনে আবর্তন হয় না, তাহলে অথবা চিহ্ন দিয়ে ও বচনের আবর্তন সম্ভব নয়। তাহলে বিবর্তন করতে হবে, তা যেহেতু আবর্তন করা যাবে না সেহেতু বিবর্তন করা যাবে না, লিখব যেহেতু ও বচনের আবর্তন সম্ভব নয় সেহেতু বিবর্তন করা যাবে না। সিদাক, নির্মলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তি ও সংস্থানের উল্লেখ করো ও বৈধতা বিচার করো। 1 দেখ, কেবলমাত্র সত্যবাদী ব্যক্তিরাই সৎ এবং সকল সত্যবাদী ব্যক্তি হয় শ্রদ্ধেয়, সুতরাং সকল শ্রদ্ধেয় ব্যক্তি হন সৎ। তাহলে প্রথম কাজ সিদ্ধান্ত খুঁজে বের করা। সিদ্ধান্ত কোনটা? সুতরাং এর পরে বাক্য, তাহলে 2টো বাক্য ফাঁকা রেখে আমরা সিদ্ধান্ত লিখব। অতএব চিহ্ন দিয়ে এলেপ করে কি বচন হবে? এ বচন হবে। সকল
শ্রদ্ধেয় ব্যক্তি হয় সৎ ব্যক্তি। দেখো এখান থেকে আমরা দুটো পদ পেলাম, একটা পক্ষপদ পেলাম এস আর সাধ্যপদ পেলাম পি। তাহলে এবার দেখবো এই শ্রদ্ধেয় ব্যক্তি আর কোন বাক্যে আছে, তাহলে সেই বাক্যটা অপধানাশ্রয় বাক্য হবে। কোথায় আছে দেখো, সকল সত্যবাদী ব্যক্তি হন শ্রদ্ধেয়, তাহলে এটা অপধানাশ্রয় বাক্য হবে। এলেপ করে কি বচন হবে, এ বচন, যে সকল সত্যবাদী ব্যক্তি হয় শ্রদ্ধেয় ব্যক্তি। আর বাকি আছে কেবলমাত্র সত্যবাদী ব্যক্তিরাই সৎ, তাহলে এটা প্রধান আশ্রয় বাক্য হবে। কি বচন হবে, এ বচন হবে। যে সকল বচন করার সময় উদ্দেশ্য আর বিধেয় স্থান পরিবর্তন করবে, সকল সৎ ব্যক্তি হয় সত্যবাদী ব্যক্তি। তাহলে এবার কাজ চিহ্নিত করা, শ্রদ্ধেয় ব্যক্তি এস, সৎ ব্যক্তি পি, সত্যবাদী ব্যক্তি এম, সত্যবাদী ব্যক্তি এম। এবার আমরা পরপর নিয়মগুলো অনুসরণ করব, যে যুক্তিটা বৈধ না অবৈধ। নিয়ম মানলে বৈধ হবে আর নিয়ম না মানলে অবৈধ। তাহলে প্রথম নিয়ম দেখবো, দুটি আশ্রয় বাক্য নঙর্থক বচন হবে না। দেখো নঙর্থক বচন হয়নি, নিয়ম মেনেছে। 2 নম্বর নিয়ম দেখবো যে দুটি আশ্রয় বাক্য বিশেষ বচন হবে না। দেখো বিশেষ বচন হয়নি, নিয়ম মেনেছে। 3 নম্বর নিয়ম দেখো, 3টি পদ থাকবে। দেখো 3টি পদই আছে। 4 নম্বর নিয়ম দেখবো, হেতুপদকে দুটি আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। এই বচন উদ্দেশ্যে ব্যাপ্য, বিধেয়, অব্যাপ্য, ব্যাপ্য অব্যাপ্য, ব্যাপ্য অব্যাপ্য। তাহলে হেতুপদ কি, দেখো সত্যবাদী ব্যক্তি, অপধান আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়েছে, নিয়ম মেনেছে। 5 নম্বর নিয়ম দেখবো, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। দেখো পক্ষপদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি কিন্তু সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে, দেখো নিয়ম মানেনি। নিয়ম কি ছিল, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না, কিন্তু এখানে হয়েছে, তাহলে এটা অবহিত এবং অবহিত পক্ষদোষ। তাহলে আমাদের মূর্তি আর সংস্থান আঁকতে হবে, তাহলে মূর্তি আঁকবো, মূর্তি। তাহলে মূর্তি কি হবে, 3টে বচন হচ্ছে মূর্তি। সংস্থান আঁকবো, এটা প্রধান আশ্রয় বাক্য, এটা অপ্রধান আশ্রয় বাক্য। তাহলে প্রধান আশ্রয় বাক্য প্রথমে কি আছে, পি, তারপরে এম, তাহলে আমরা লিখবো পি এম। অপ্রধান আশ্রয় বাক্যে আছে এম এস, এম এস। এম এম এ যোগ করলাম কোন সংস্থান, চতুর্থ সংস্থান। তাহলে দোষ পয়েন্ট কি, দোষ অবৈধ পক্ষদোষ। তাহলে ব্যাখ্যা পয়েন্ট করে তোমরা এইভাবে লিখবে, উপরিক্ত যুক্তিটি নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ, যুক্তিটি অবৈধ পক্ষদোষ। কারণ ন্যায়ের নিয়ম হলো, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। এই নিয়মটি মানা হয়নি, কেননা পক্ষপদ শ্রদ্ধেয় ব্যক্তি অপধান আশ্রয় বাক্যের এই বচনের বিধেয় স্থানে থাকায় ব্যাপ্য হয়নি, কিন্তু এই পদটি সিদ্ধান্তের এ বচনের উদ্দেশ্য স্থানে থাকায় ব্যাপ্য হয়েছে, তাই যুক্তিটি উপরিক্ত দোষে দুষ্ট। তোমরা এটা লিখতে পারলে তোমরা 4000 পেয়ে যাবে। 2, সে সুখী হতে পারে না কেননা সে অলস। তাহলে প্রথম কাজ সিদ্ধান্ত খুঁজে বের করা, সিদ্ধান্ত কোনটা, কেননার আগের বাক্য, সে সুখী হতে পারে না। তাহলে দুটো বাক্য ফাঁকা রেখে আমরা সিদ্ধান্ত লিখবো এলেপ করে। কি বচন হবে, ই বচন। সে নয় সুখী ব্যক্তি। দেখো দুটো পদ পেলাম, একটা পক্ষপদ পেলাম আর একটা সাধ্যপদ পেলাম। এবার দেখো সে আর কোন বাক্যে আছে, তাহলে সেই বাক্যটা অপ্রধান আশ্রয় বাক্য হবে। সে অলস, কি বচন হবে, এ বচন হবে। সে হয় অলস ব্যক্তি।
তাহলে প্রধান আশ্রয় বাক্য কি বচন হবে? ই বচন হবে, এলেপ করে ই বচন। তাহলে আমরা লিখব কোনো অলস ব্যক্তি নয়, সুখী ব্যক্তি। তাহলে এবার আমরা চিহ্নিত করব, সে পক্ষপদ এস, সুখী ব্যক্তি সাধ্যপদ পি, অলস ব্যক্তি এম, অলস ব্যক্তি এম। পরপর নিয়মগুলো অনুসরণ করব। প্রথম নিয়ম দেখো, দুটি আশ্রয় বাক্য অনর্থক বচন হবে না। দেখো হয়নি, নিয়ম মেনেছে। 2 নম্বর নিয়ম দেখো, দুটি আশ্রয় বাক্য বিশেষ বচন হবে না। দেখো বিশেষ বচন হয়নি, নিয়ম মেনেছে। 3 নম্বর নিয়ম দেখবো যে 3টি পদ থাকবে, দেখো 3টি পদই আছে। 4 নম্বর নিয়ম দেখবো যে হেতুপদকে দুটি আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। দেখো ই বচনের উভয় পদ ব্যাপ্য হয়, এই বচনের উদ্দেশ্যে ব্যাপ্য, বিধেয় অব্যাপ্য, ই বচনের উভয় পদ ব্যাপ্য। তাহলে হেতুপদ কি? অলস ব্যক্তি, দেখো প্রধান আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়েছে, নিয়ম মেনেছে। 5 নম্বর নিয়ম দেখবো, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। দেখো পক্ষপদ 2 জায়গায় ব্যাপ্য হয়েছে, নিয়ম মেনেছে। সাধ্যপদ সুখী ব্যক্তি দেখো 2 জায়গায় ব্যাপ্য হয়েছে, নিয়ম মেনেছে। তাহলে এই 5টি নিয়ম মানলে যুক্তিটা বৈধ হবে। তাহলে এই যুক্তি হচ্ছে বৈধ যুক্তি। তাহলে আমাদের মূর্তি লিখতে হবে, মূর্তি। মূর্তি কি হবে? ই এ ই, মূর্তি। সংস্থান আঁকবো, এটা প্রধান আশ্রয় বাক্য, এটা অপ্রধান আশ্রয় বাক্য। প্রধান আশ্রয় বাক্যে প্রথমে আছে এম, তারপরে পি। অপ্রধান আশ্রয় বাক্যে আছে এস এম, এস আর এম। এম এম এর যোগ করব। কোন সংস্থান? প্রথম সংস্থান। তাহলে দোষ পয়েন্ট, দোষ নেই। তাহলে ব্যাখ্যা পয়েন্ট করে লিখতে হবে, উপরোক্ত যুক্তিটি নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ, যুক্তিটি বৈধ কারণ ন্যায়ের সকল নিয়ম মানা হয়েছে। এটি প্রথম সংস্থানের বৈধ মূর্তি নাম। দেখো ই এ ই হলে বৈধ মূর্তির নাম হবে সিলারেন্ট, সিই এল এ আর ই এন টি। বচনের নিচে কি করবো? আন্ডারলাইন করে দেবো। তাহলে তোমরা এইভাবে ব্যাখ্যা সমেত লিখতে পারলে তোমরা 4-এ 4 পাবে। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের শেয়ার করো, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো।